মধ্যপ্রদেশের পবিত্র নগরী উজ্জয়িনীতে মহাকালের আশীর্বাদ নিয়ে আজ আমরা পাড়ি দেব মহাদেবের আরেক জ্যোতির্লিঙ্গের দিকে। গত দুটি পর্বে আমরা ঘুরে দেখেছি উজ্জয়িনীর মহাকাল মন্দির, হরসিদ্ধি মন্দির, শিপ্রা নদী, তার সাথে রামঘাট, চিন্তাহরণ গণেশ, কালভৈরব সহ উজ্জয়িনীর অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো। আর আজ আমাদের গন্তব্য মা নর্মদার বুকে ওং আকৃতির দ্বীপে গড়ে ওঠা পবিত্র ওঙ্কারেশ্বর। ইতিহাস, পুরাণ আর ভক্তির অপূর্ব মিলনে গড়ে ওঠা এই তীর্থকে ঘিরে রয়েছে অসংখ্য অজানা কাহিনী। চলুন আজ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এই ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র থেকে। আর এই পর্বে আমরা শেয়ার করব মূল মন্দির ও তার আশেপাশে দর্শনীয় স্থানগুলো সহ আমাদের সমস্ত অভিজ্ঞতা। আর এই পুরো সফরে আপনাদের সাথে আছি আমি অপর্ণা। ওঙ্কারেশ্বর পৌঁছানোর জন্য আমরা প্রথমে হোটেলের সামনে থেকেই 50 টাকায় একটা টোটো নিয়ে চললাম মহাকাল মন্দির থেকে 3 কিলোমিটার দূরে হরিফটক বাস স্ট্যান্ডের দিকে। মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকেই বিভিন্ন দিকে যাওয়ার বাস পাওয়া যায়। আর ওঙ্কারেশ্বরে সরাসরি যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় 300 টাকা থেকে। এখন খুব গরম থাকায় আমরা 400 টাকায় এসি শেয়ার গাড়িতে উঠে পড়লাম। এছাড়াও এখান থেকে সরকারি ও বেসরকারি বাস কিছু কিছু সরাসরি যায়, আর কিছু ইন্দোর ঘুরে তারপর ওঙ্কারেশ্বরে যায়। হরিফটক বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্য ওঙ্কারেশ্বরের বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। আজকের যাত্রাপথটা কিন্তু ভারী সুন্দর। রাস্তার পাশে দেখা যাচ্ছে বিস্তৃত চাষের জমি, মাঝে মাঝেই শহুরে পরিবেশ। আরও কিছুটা এগিয়ে এলে চোখে পড়বে ছোট্ট পাহাড়ের সারি। পৌঁছালাম তেজাজি নগরে। এখানেই লাঞ্চ ব্রেক। ব্রেকের শেষে গাড়ি এবার এগিয়ে চলল মধ্যপ্রদেশের জনবিরল রাস্তা ধরে। এখনো প্রায় 70 কিলোমিটার পথ দূরে আছি আমরা আমাদের গন্তব্য থেকে। এই গরমে এখন রাস্তার দুধারের শোভা কিন্তু বেশ রুক্ষ। গাছেরা তাদের সবুজ বাহার হারিয়েছে, তাই পাহাড়গুলোও কেমন যেন ম্লান লাগছে। অনেকটা পথ আসার পর ঢুকে পড়লাম একটা টানেলের মধ্যে। এ পথে সময় কমানোর জন্য এখন এই পথে অনেক টানেল তৈরি করা হচ্ছে। আরও অনেকটা পথ এগিয়ে আসার পর এবারে আমরা চলেছি কিন্তু নর্মদা নদীর ওপরে মোটটক্কা এলাকার সেতুর ওপর দিয়ে। এখানকার চারদিকের দৃশ্য অপূর্ব সুন্দর। ইন্দোর খন্ডওয়াড়া রোড ধরে দীর্ঘ যাত্রা করার পর পৌঁছে গেলাম ওঙ্কারেশ্বর নগরের প্রবেশদ্বারের কাছে। প্রবেশদ্বার থেকে আরও কিছুটা পথ আসার পর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম ওঙ্কারেশ্বর পুরনো বাস স্ট্যান্ডে। এখন কিন্তু ঘড়িতে বিকেল 5টা বাজে। প্রথমে রাতে থাকার আস্তানার খোঁজে ঢুকে পড়লাম বাস স্ট্যান্ডের কাছেই একটা ধর্মশালায়। এই ধর্মশালাটা কিন্তু মন্দিরের খুব কাছে। এখানে এসি রুমে এই বড় ঘরটার ভাড়া নিল 1500 টাকা করে প্রতিদিন। কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ ঢোকার সময় রিসেপশন থেকেই জানিয়েছিল নর্মদা নদীর এদিকের কেবালাম ঘাটে সন্ধ্যারতি হয় সন্ধ্যাবেলায়। হাঁটতে হাঁটতে চলে এলাম ঘাটের কাছে। ঘাটে এসে দেখলাম নিস্তব্ধতায় ভরা সুন্দর পরিবেশ। একধারে আরতির তোড়জোড় শুরু হয়েছে।
এখানে এসেই কিন্তু সারাদিনের ক্লান্তি ভুলে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আরতি। একদম সাদামাটা আরতি অনুষ্ঠান। এখানে কিছু আগত দর্শনার্থী প্রদীপ দিয়ে আরতি করে চলেছে নর্মদা মায়ের। এ ধরনের আরতি কিন্তু আমি প্রথমবার দেখছি। আরতি শেষে তাপ গ্রহণ করে ফিরে এলাম রুমে। এই ধর্মশালাটি ওঙ্কারেশ্বর মন্দিরের এতটা কাছে যে রাতের বেলাতেই ধর্মশালা থেকেই ওঙ্কারেশ্বর মন্দিরের পরিবেশ দেখতে পাচ্ছি। কি অপূর্ব লাগছে এখান থেকেই। আগামীকাল সকালেই ছুটে যাব মন্দিরে। এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। ধর্মশালাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকালই ওঙ্কারেশ্বর মন্দির দেখার জন্য আমরা সকলে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমরা এবারে চলে যাচ্ছি নর্মদা নদীর দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম নর্মদা নদীর তীরে। এখানকার আধ্যাত্মিকতায় আরও একবার মুগ্ধ হলাম। এবার কিন্তু আমাদের গন্তব্য ওঙ্কারেশ্বর মন্দির। তাই আমরা নর্মদা নদীর ওপরের ব্রিজ দিয়ে এগিয়ে চললাম মন্দিরে যাবার জন্য। ব্রিজ পেরিয়ে চলে এলাম নিচের দিকে এবং আমরা চলেছি মান্ধাতা দ্বীপে গড়ে ওঠা ওঙ্কারেশ্বর মন্দির দর্শনের জন্য। এখানে তাড়াতাড়ি দেখার জন্য ভিআইপি লাইনে ৩০০ টাকা করে টিকিট কেটে তাড়াতাড়ি ঢোকা যায়। আমরা সাধারণ লাইনে যাওয়ার জন্যই পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম হাঁটতে হাঁটতে। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম মন্দিরে যাবার প্রবেশদ্বারে। একদম নর্মদা নদীর তীরেই গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী ওঙ্কারেশ্বর মন্দির। কিছুক্ষণের মধ্যে চলে এলাম লাইনে। ধীরে ধীরে এগিয়ে চললাম গর্ভ মন্দিরের দিকে। আরও কিছুটা এগিয়ে আসার পর ওঙ্কারেশ্বর মন্দিরের চূড়া দেখতে পেলাম। লাইন দিয়ে যাবার পথে দেখলাম বিশাল জায়গায় অনেক ভক্তরা পুরোহিতদের সাহায্যেই পূজার্চনা করছে। প্রাচীনকালে বিন্ধ্য পর্বতের ওপর এই মন্দির গড়ে ওঠার কারণ হিসাবে পুরাণ থেকেই জানা যায় যে একদিন মহর্ষি নারদ বিন্ধ্য পর্বতকে জানায় যে দেবতারা সুমেরু পর্বতকেই তাদের অবস্থানের জন্য বেশি পছন্দ করেন এবং তাকে সম্মানও করেন। এই কথা শুনে বিন্ধ্য পর্বত মনের দুঃখে শিব ঠাকুরের কঠোর তপস্যা করেন। সন্তুষ্ট হয়ে মহাদেব তখন এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। আর তারপর বিন্ধ্য পর্বত এবং দেবতাদের অনুরোধেই মহাদেব এখানেই তার 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বর মহাদেব রূপেই অধিষ্ঠান করেন। এই মন্দিরের অংশটা কিন্তু বিন্ধ্য পর্বতের একটি অংশ, যা এখন মান্ধাতা দ্বীপ নামে পরিচিত। লাইন দিয়ে যেতে যেতে দর্শন করলাম কার পার্বতী মহাদেব মন্দির। ভেতরে ভগবান শিব পার্বতীশ্বর মহাদেব রূপে পূজিত হচ্ছেন। এই স্থানে মহাদেবের আবির্ভাব হয়েছিল বহু যুগ আগে এবং তখন থেকেই মহাদেবের পূজার্চনা শুরু হয়ে যায়। তবে মনে করা হয় একাদশ শতাব্দীতে পরমার রাজারাই এখানে প্রথম মন্দিরের কাঠামো গড়ে তোলেন। তারপর পরবর্তীকালে রানী অহল্যাবাই হোলকার বর্তমানের এই মন্দিরটি পুনর্নির্মাণ করান। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মহাদেবের দর্শনের জন্য। কিছুটা এগিয়েই দেখতে পেলাম শনি মহারাজের মন্দির। শ্রী রামচন্দ্রের বংশধর সূর্যবংশীয় রাজা মান্ধাতা নর্মদা নদীর তীরে এই দ্বীপেই শিব ঠাকুরের কঠোর তপস্যা করে ভোলানাথকে সন্তুষ্ট করেছিলেন। সেই থেকে এই স্থানের নাম হয় মান্ধাতা দ্বীপ। ধীরে ধীরে ঢুকে পড়লাম গর্ভ মন্দিরের খুব কাছাকাছি। মন্দিরের যত ভেতরে প্রবেশ করছি ততই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এক অভাবনীয় পরিবেশের স্পর্শ অনুভব করছি। শুরুতে এতটা বুঝতে পারিনি, তবে নাট মন্দির চত্বরে এসে দেখতে পেলাম প্রচুর ভক্তদের ভিড় এখানে। একের পর এক ব্যারিকেড পেরিয়ে
এই যে এবারে আমরা চলে এসেছি গর্ভ মন্দিরের প্রবেশদ্বারের একদম কাছে। তবে অনেক চেষ্টায় এই পর্যন্ত আপনাদেরকে আনতে পেরেছি, তার জন্য মন্দির কমিটির কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। গর্ভ মন্দিরের ভেতরে ফটোগ্রাফির নিয়ম নেই, তাই আমি পুজো দিয়ে আস্তে আস্তে আপনারা বরং স্ক্রিনে গর্ভ মন্দিরের মহাদেবের পুজোর দর্শন করুন। ওঙ্কারেশ্বর মহাদেব দর্শন করে এবারে বেরিয়ে এসে এগিয়ে চললাম এখানেই অবস্থিত মহাকালেশ্বর দর্শনে। এই ওঙ্কারেশ্বর মন্দিরটি কিন্তু বহুতল বিশিষ্ট। সবচেয়ে নিচের তলাতে বিরাজ করছেন মহাদেব ওঙ্কারেশ্বর রূপে, আর ওপরের তলাগুলোতে শিব ঠাকুরের বিভিন্ন রূপ পূজিত হচ্ছে। তার মধ্যে একটি হলো এই মহাকালেশ্বর। এখানকার মহাকালেশ্বরের সাথে উজ্জয়িনীর মহাকালেশ্বরের কোনো মিল নেই, কারণ উজ্জয়িনীর মহাকালেশ্বর হচ্ছে জ্যোতির্লিঙ্গ, আর এখানকার মহাকালেশ্বর শিব ঠাকুরের একটি রূপ হিসাবে বিরাজ করছেন। ওপর থেকে নর্মদা নদীকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর নর্মদার তীরে এটা হলো রাজা মান্ধাতার বাসভূমি। ওঙ্কারেশ্বর মন্দির ভালোভাবে ঘুরে দেখে বেরিয়ে পড়লাম। এবারে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই কিন্তু নর্মদা নদীর তীর ধরে অনেকেই এই মান্ধাতা পর্বত পরিক্রমা করে। এ পথে অনেক ঐতিহ্যবাহী মন্দির আছে, ঘন্টা 5 সময় লাগে। আমার পক্ষে 8 কিলোমিটার পথ পরিক্রমা করা সম্ভব নয়, তাই আমি আর সেদিকে গেলাম না। এ পথে এসে মা নর্মদাকে কাছ থেকে একটু দেখে এবারে এগিয়ে চললাম ওঙ্কারেশ্বর মন্দিরের কাছে। এখান থেকেই আমরা এবার এগিয়ে চলেছি আরও একটা ঐতিহ্যবাহী স্থান মামলেশ্বর মহাদেব দর্শন করার জন্য। মামলেশ্বর মন্দির মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর নর্মদা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। আমরা এখন নর্মদা নদীর ওপরে ঝুলন্ত ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি। সুন্দর রাস্তা ধরে কিছুটা হেঁটে আসার পর পৌঁছে গেলাম মামলেশ্বর মন্দির চত্বরে। এই মন্দিরের আরেক নাম হচ্ছে অমলেশ্বর। মনে করা হয় মহাদেবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ এই মন্দির জুড়েও রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর এই দুই মন্দিরই এই পবিত্র জ্যোতির্লিঙ্গ তীর্থের অবিচ্ছেদ্য অংশ। তাই এই দুই মন্দিরের দর্শন একসাথে করলে মহাদেবের জ্যোতির্লিঙ্গ দর্শনের পূর্ণতা পায়। এখানে প্রতিদিন রুদ্রাভিষেক, আরতি ও বিশেষ শিব পুজো অনুষ্ঠিত হয়। মামলেশ্বর মন্দিরটি খুবই প্রাচীন। মন্দিরের স্থাপত্য শৈলীর মধ্যে পরমার যুগের ছাপ পাওয়া যায়। তবে জানা যায় বর্তমানের এই মন্দিরটি রানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করান। মামলেশ্বর মন্দির দর্শন করে এবারে আমরা চলে এলাম মামলেশ্বর ঘাটে। পড়ন্ত বিকেলে সূর্যের বিদায়ী আলোয় নর্মদা নদীর ওপারটা দেখতে বেশ সুন্দর লাগছে। এখান থেকেই ওঙ্কারেশ্বর মন্দির দেখা যাচ্ছে। এদিকে নর্মদা নদীর বুকে অনেক নৌকা ভাসছে। চাইলে আপনি কিছুক্ষণ নৌকা ভ্রমণ করতেই পারেন, কিন্তু আজ আমাদের হাতে নৌকা বিহার করার মতো সময় না থাকায় আমরা ফিরে চললাম ওঙ্কারেশ্বর ঘাটের দিকে, কারণ আজ আমরা ওখানেই সন্ধ্যারতিটা দেখব। কিছুটা পথ হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম ওঙ্কারেশ্বর মন্দিরের কাছে। ওঙ্কারেশ্বর মন্দিরে ওঠার সিঁড়ির ঠিক পাশের রাস্তা দিয়ে এবারে আমরা এগিয়ে চললাম ঘাটের দিকে। ধীরে ধীরে চলে এলাম ঘাটে। ঘাটে সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখতে পেলাম সুন্দরভাবে আলোর সাজে সেজে উঠেছে পুরো ঘাট চত্বর। প্রথমে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই শুরু হলো আরতি অনুষ্ঠান। আরতি পর্ব শুরু হতেই অদ্ভুত এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হলো চারদিক।
চলুন এবারে আমরা সবাই মিলে আরতি অনুষ্ঠানে মনোনিবেশ করি। বেশ কিছুক্ষণ আমরা এখানে বসে এখানকার এই আধ্যাত্মিক জগতে ডুবে রইলাম। কিছুক্ষণ পরে শেষ হলো আরতি পর্ব। এরপর শুরু হলো নর্মদা মায়ের বন্দনা পর্ব। অনেকক্ষণই এই পবিত্র অনুষ্ঠানে আমরা যোগ দিলাম সবাই মিলে। অসাধারণ এক মায়াবী পরিবেশ চারদিকে। এত সুন্দর আরতি পর্ব দিয়ে আজ আমাদের ওঙ্কারেশ্বর ভ্রমণের পর্বটি শেষ করলাম। সকলের কেমন লেগেছে আজকের পর্বটি? আপনাদের মতামত জানতে পারলে খুশি হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা মহাদেবের কাছে। তবে যাওয়ার আগে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। বিদায় বেলায় চলুন সবাই একসাথেই বলে উঠি, হর হর মহাদেব।